আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং সম্পর্কে। শিখন অভিজ্ঞতা 4 এর মধ্যে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং আমাদের কিভাবে হেল্প করে সেই বিষয়টা সম্পর্কে ডিটেইলসভাবে আমরা জানতে পারবো। কিছু গ্রুপ ওয়ার্ক এখানে তোমাদের জন্য আমি রেডি করেছি এবং সিমিলারলি বইয়ে যে সকল ডেটা রয়েছে তো আমি সলভ করে দিয়েছি। সো প্রথমে যদি আমরা আলোচনা করতে চাই প্রোগ্রাম ডিজাইনের সূচনাটা কিভাবে এসেছিল। আমরা আমাদের সকল কাজকর্ম বেসিক্যালি প্রথমবার নিজের ক্ষেত্রে আমরা নিজেরা করতাম, দেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ডেভেলপ করার ফলে কম্পিউটারকে আমরা বাইনারি সিগন্যালটা প্রদান করেছি। এই বাইনারি সংখ্যা পদ্ধতি যা ছিল তা শুধু 0 এবং 1কে দিয়ে কি করা হতো, ডেভেলপ করা হতো। 0 এবং 1 এই সংখ্যা পদ্ধতিটা সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি হিসেবে আমরা জেনে থাকি, যেটিকে আমরা মেশিন ভাষা বলে থাকি। তাহলে মেশিন ভাষা কারা? 0 এবং 1 দ্বারা নির্মিত ভাষাকে মেশিন ভাষা বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথম ডেভেলপ করেছিলেন গটফ্রিড লিবনিজ। উনি প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি ডেভেলপ করেছিলেন এবং পরবর্তী আমরা যখন মেশিন লার্নিং যখন ডেভেলপ করতে চাইলাম তখন আমরা এই 0 এবং 1 এই ফ্লিপ ফ্লপটাকে ব্যবহার করেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম নতুন করে একটা বিষয়, বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে শুধু দুইটি অঙ্ক থাকবে 0 এবং 1। বেসিক্যালি এদেরকে আমরা সিগন্যাল বলি। 0 দিয়ে আমরা বুঝি লো সিগন্যাল এবং 1 দিয়ে আমরা বুঝি হাই সিগন্যাল। কম্পিউটার ট্রু বা ফলস এইভাবে ধরে নিতে পারে। ট্রু বা ফলস সে কি এইভাবে ধরো কম্পিউটার একটা ইনস্ট্রাকশন পেল 5 কি 4 থেকে বড়, কথাটা যদি সত্য হয় তখন সে তাকে ট্রু সিগন্যাল হিসেবে নিয়ে নেয় অর্থাৎ হাই সিগন্যাল হিসেবে নেয়। যদি মিথ্যা হয়ে থাকে, ধরো 5 কি 4 থেকে ছোট যদি সে জিজ্ঞেস করে তখন তো কম্পিউটার এখানে বলবে যে না এটা তো মিথ্যা কথা, তখন সে সেখানে একটা ফলস সিগন্যাল দেয়। এই বিষয়টাকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি। সেখান থেকে আমরা মেশিন ভাষার ডেভেলপটা দেখতে পেয়েছি এবং আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে আমরা বলি ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতিতে রয়েছে 0 এবং 9 এই 10টি অঙ্ক। সো প্রথমে এটা যদি বুঝতে চাই আমরা মেশিন ভাষা বিষয়টা কি, সেটার জন্য আমাদের অনুবাদকের প্রয়োজন হবে। অনুবাদক কারা? ট্রান্সলেটর। ধরো আমি ইংলিশে একটা কথা বলছি, কেউ ট্রান্সলেট করে সেটাকে বাংলা করে দিল, বা কেউ আমি বাংলায় কথা বলছি বা সেটাকে ট্রান্সলেট করে কেউ ইংলিশে কনভার্ট করে দিল। তাহলে মাঝখানে আমার যে বিষয়টা প্রয়োজন ছিল তা হচ্ছে একজন ট্রান্সলেটরের। সো এখানেও আমার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি ডিটেক্ট করতে পারে না, তাকে ডিটেক্ট করানোর জন্য আমাদের এক ধরনের অনুবাদকের প্রয়োজন হবে। তাহলে অনুবাদক কাকে বলে যদি বলা হয়, যে সকল প্রোগ্রামের মাধ্যমে আমি উৎস প্রোগ্রাম আমার মেইন কোড যেটা আমি লিখবো, ধরো আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বিভিন্ন লাইন লিখবো, সেই লাইনসমূহ বা লিখিত প্রোগ্রাম বা সোর্স কোড। তাহলে এটাকে আমরা কয়টা নামে জানতে পারছি? 3টা নামে: উৎস কোড, লিখিত কোড বা সোর্স কোড। এটাকে মেশিন ভাষা বলতে আমরা একটু আগে বুঝেছিলাম 0 এবং 1 এখানে, বা বস্তু প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রামে কি করা হয়, রূপান্তর করা হয়। তখন তাকে আমরা কি বলতে পারি? অনুবাদক বলতে পারি। অনুবাদক দু ধরনের, একটি হচ্ছে কম্পাইলার এবং অপরটি হচ্ছে ইন্টারপ্রেটার। সো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তোমাদের ভালো মতো কিছু বিষয় একটু গুছিয়ে নিতে হবে। যেমন কম্পাইলার কি করে, যে সকল প্রোগ্রামিং ভাষা দেওয়া থাকে সে সেটাকে সরাসরি কম্পাইলার ব্যবহার করে মেশিন ভাষায় রূপান্তর করতে পারে। অর্থাৎ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে পড়তে পারে। ধরো আমি তোমাকে একটা বই পড়তে দিলাম, তুমি বইটা সম্পূর্ণ পড়ে সম্পূর্ণটা বুঝে আমাকে একটা আউটকাম দিয়েছো, সেটা হচ্ছে কার সুবিধা? কম্পাইলারের সুবিধা। আর ইন্টারপ্রেটার সে লাইন বাই লাইন অনুবাদ করবে, অর্থাৎ প্রথমে সে এক লাইন পড়বে, সেটা অনুবাদ করবে, যদি ঠিক থাকে সে পরের লাইনটা পড়বে। ধরো তোমাকে আমি 10টা লাইন পড়তে দিয়েছি, 10 লাইন তুমি পড়েছো, মাঝখানে ধরো তৃতীয় লাইনে তুমি একটা ভুল পেয়েছো। কম্পাইলার কি করে, ধরো 10 লাইন পড়তে দিয়েছে, 1 লাইন 2 লাইন 3 লাইন এভাবে আস্তে আস্তে 10 লাইন পর্যন্ত ধরো আমি তোমাকে পড়তে দিলাম। কম্পাইলার সম্পূর্ণটা একসাথে পড়ে ফেলবে, কম্পাইলার দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটা একসঙ্গে পড়া হবে এবং তৃতীয় লাইনে যদি আমরা কোনো ভুল পেয়ে থাকি কম্পিউটার সেটা সরাসরি লাস্টে এসে দেখাবে। এটা হচ্ছে কার সুবিধা? কম্পাইলারের সুবিধা। আর ইন্টারপ্রেটার এখানে কি করবে, সে প্রতি লাইন করে পড়বে এবং লাইন করে অনুবাদ করে ফেলবে। এবং ধরো কোনো কারণে তৃতীয় লাইনে একটা ভুল আছে,
তুমি যদি তাকে তৃতীয় লাইনের ভুলটা যদি শুধরিয়ে না দাও, সে পরের ডেটাটা আর কি করবে না, অর্থাৎ চতুর্থ যে লাইনটা থাকবে সেটা সে পড়বেই না। সর্ট অফ হচ্ছে একটু আমরা এরোগেন্ট টাইপের বলা যায়, হচ্ছে কি যে এখানে যদি তাকে শুদ্ধ করে যদি দেয়া না হয় তাহলে সে কি করবে না, পরের চতুর্থ লাইনটা আর পড়বে না। সো কোনটার ক্ষেত্রে সময় বেশি লাগে যদি বলি, তাহলে দেখো কম্পাইলার যা যা আসতে একসাথে পড়ে ফেলো। অর্থাৎ তুমি 10টা লাইন পড়তে দিয়েছো, 4 এভাবে আস্তে আস্তে 10টা লাইন পড়তে দিয়েছো, যত সম্ভবত আগে পড়ে সে বলে যে হ্যাঁ আমার তৃতীয় লাইনে আমি একটা ভুল পেয়েছি। এটা হচ্ছে কম্পাইলারের সুবিধা, সম্পূর্ণটা সে একসাথে পড়ে ফেলে। আর ইন্টারপ্রেটারের যে অসুবিধা সেটা হচ্ছে কি, সে সব লাইন পড়ছে, তৃতীয় লাইনে যদি কোনো ভুল সে পেয়ে থাকে, তৃতীয় লাইনের ভুল যতক্ষণ আমি শুধরিয়ে দিব না ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাবে, পরের লাইনটা সে আর পড়েই দেখবে না। যদি এটা আমি শুদ্ধ করে দিই দেন সে আবার প্রথম থেকে পড়ে এসে চতুর্থ লাইনে চলে আসবে। সো কম্পাইলার তাহলে সম্পূর্ণটা একসাথে পড়ে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়ে। এবং ধরো ইন্টারপ্রেটার যখন ইউজ করছি, সে একটাকে মেশিন কোডে রূপান্তর করলো, অ্যান্ড দেন আবার সে পরবর্তী লাইনে আসবে। অর্থাৎ প্রথম লাইনকে সে কোড করে ফেলেছে, অনুবাদ করে ফেলেছে, দেন সে মেশিন কোডে রূপান্তর করার পর আবার কি কোথায় যাবে, সে দ্বিতীয় লাইনে, এরপর তৃতীয় লাইন, কিন্তু কম্পাইলার টোটালটা পড়ে ফেলে। এটাই হচ্ছে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মূল পার্থক্য। সো একটা ছক যদি আমরা একটু দেখি, সি ভাষার প্রোগ্রাম আমরা যতগুলো নির্দেশ দিব সবগুলো একসাথে এসে রূপান্তরিত করবে। অর্থাৎ আমি যত ধরনের বিষয় দিব একসাথে রূপান্তর করে ফেলবে, সেটা হচ্ছে কি কম্পাইলারের ব্যবস্থা। এখানে কি থাকবে না, ইন্টারপ্রেটার থাকবে না। পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে। যদি আমরা একটি একটি করে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের কাকে প্রয়োজন হবে, ইন্টারপ্রেটারের প্রয়োজন হবে, কম্পাইলারের প্রয়োজন হবে না। দ্যাট মিনস আমরা বেসিক্যালি একটা প্রোগ্রামের মধ্যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুটোই ব্যবহৃত হয়, তবে আমরা এখানে ইন্টারপ্রেটারটাকেই ব্যবহার করছি লাইনের ভুল লাইনে দেখার জন্য, আমরা কোথায় ভুল করছি, কোন জায়গায় ভুল হচ্ছে সেটা। কম্পাইলার কি করে, যত ভুল একসাথে দেখায়, আর ইন্টারপ্রেটার কি করে, লাইনের ভুল আগের লাইনে সলভ করে দিবা, তারপর আমি পরের লাইনটা পড়বো। কম্পিউটার এইভাবে নিয়ে নেয়। সো আমরা কি বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। সি ভাষা একটা প্রোগ্রামিং ভাষা। আমরা এখানে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার চিহ্ন এখানে দেখেছি। পাইথন রয়েছে, জাভা, পিএইচপি, রুবি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, স্কেলার, দেন সি হ্যাশ, এই বিষয়সমূহ এখানে রয়েছে। এখন পাইথনের যদি আমরা ইতিহাসটা সম্পর্কে যদি একটু জানতে চাই তাহলে আমরা বলতে পারি 1991 সালে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয়েছিল নেদারল্যান্ডের কম্পিউটার বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম ওনার নেতৃত্বে এই পাইথন ল্যাঙ্গুয়েজটা কি করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল। এবং একটা ব্রিটিশ কমেডি শো ছিল মাল্টি পাইথন। নর্মালি পাইথন বলতে আমরা অজগর সাপ বুঝি। সো একটা ব্রিটিশ কমেডি শো ছিল মাল্টি পাইথন, ওনাদের নামেই এই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছিল। সো আমরা এখানে একজন বিজ্ঞানীর নাম তাহলে জানলাম, গুইডো ভ্যান রোসাম। উনি প্রথম 1991 সালে উনি নেদারল্যান্ডের একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন, পাইথন ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিলেন এবং নামকরণ করেছিলেন মাল্টি পাইথন এই ব্রিটিশ কমেডি শোয়ের নাম থেকে। এরপর পাইথন প্রোগ্রাম তুমি কিভাবে ইনস্টল করবা সেই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই, আমাদের কিন্তু পাইথনের সাথে তো এই অ্যাপটাও ইনস্টল করতে হবে। সো আমরা যদি পাইথন যদি ইনস্টল করতে চাই, আমরা প্রথমে আমাদের যে কোনো ব্রাউজার নিব, অ্যান্ড দেন সেখান থেকে আমরা যদি সিম্পলি পাইথন লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এই লিঙ্কটা প্রথমে চলে আসবে python.org। তুমি এখানে ফার্স্ট লিঙ্কে যাবে, ফার্স্ট লিঙ্ক যেটা রয়েছে সেখানে যাওয়ার পর তোমাকে ডাউনলোডসের জন্য একটা অপশন দেখানো হবে। সো অপশন থেকে এই যে ডাউনলোড অপশন থেকে, এটা আমার যেহেতু আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড পাইথন এখন বর্তমানে 3.12.1 এই ভার্সনটা অ্যাক্টিভেট রয়েছে। তোমরা এটা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নিবা। এটা ইনস্টল হওয়ার পর চেক করে দেখবা তোমার ইনস্টলেশনটা ঠিক রয়েছে কিনা। সেটার জন্য তুমি তোমার সার্চ বার থেকে প্রম্পটটা ডেকে নিবা এবং এখানে পাইথন লিখে দুইটা মাইনাস সাইন দিয়ে ভার্সন লিখবা। লেখার পর এখানে দেখবা অটোমেটেডভাবে পাইথনের যদি তোমার কাছে সঠিকভাবে যদি ইনস্টল হয়ে থাকে, পাইথনের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা চলে আসবে। অ্যান্ড দেন এটা নেওয়ার পর আমাকে আরও একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, তাহলে এই অ্যাপটা। তো অ্যাপটাও সিমিলারলি আমরা এখানে তুমি সিম্পলি ইনস্টল নাও প্রেস করলে হবে, কাস্টমাইজ করে নিতে পারো, বাট প্রয়োজন নেই, ইনস্টল নাও দিয়ে দিবা,
অ্যাপটা ইনস্টল করার পর এবার কিছুক্ষণ সময় নিতে পারে, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট। তোমার প্রসেসর স্পিডের উপর বিষয়টা ডিপেন্ড করবে এবং সিমিলার তোমার হার্ড ডিস্কের উপরও। অ্যান্ড দেন সেট আপ সাকসেসফুল হয়ে গেলে এভাবে আসবে। তুমি চাইলে কিছু টিউটোরিয়াল চাইলে দেখতে পারো, বাট প্রয়োজন নেই। তবে .py তোমাদের মনে রাখতে হবে। .py হচ্ছে পাইথনের এক্সটেনশন। অ্যান্ড দেন এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। এটা IDE এর জন্য এটা আসলে প্রয়োজন হয়ে থাকে। সো এই অ্যাপটাও সিমিলারলি তুমি সার্চ করলে পেয়ে যাবে। tony.org এখানে যদি তুমি সার্চ করো, এখান থেকে তুমি পাইথন IDE এর জন্য বিগিনারের জন্য যে অ্যাপটা রয়েছে সেটা তুমি সিম্পলি পেয়ে যাবে। এবং একবার ডাউনলোড করার পর অবশ্যই রিয়েল টাইম অফ করে রাখবে, অর্থাৎ তোমার ডিফেন্ডারটা অফ করে রাখবে। অফ করে রেখে সিম্পলি কী করে নিবে, এটা বিষয়টা ইনস্টল করে নিবে। এখানে দেওয়া রয়েছে ডাউনলোড ভার্সন 4.1.4। অ্যান্ড দেন সেখান থেকে তুমি উইন্ডোজটা সিলেক্ট করে নিয়ে তোমার যে উইন্ডোজ বা তুমি যদি লিনাক্সে ব্যবহার করে থাকো বা ম্যাকে ব্যবহার করে থাকো, তোমার যে ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নেওয়ার পর তুমি ফার্স্ট একটা যদি প্রোগ্রাম লিখতে চাও, কিভাবে লিখবে সেটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে তুমি তোমার ভার্সনটা কী করে নিবে, তোমার যে ভার্সনের জন্য তুমি নিতে চাইছো ওই ভার্সনটা কী করে নিবে, এখান থেকে ডাউনলোড করে নিবে। সো অ্যাপ লিঙ্কগুলো সাধারণত এই যে এখানে দেওয়া রয়েছে। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যেটা ডাউনলোড করতে চাও, EXE ফাইল হলে EXE ফাইল, কিংবা উইন্ডোজ ফাইল জিপ ফাইল হলে জিপ ফাইল, তোমার যেটা প্রয়োজন তুমি নিতে পারো। তবে আমি সাজেস্ট করবো জিপ ফাইলটা নিয়ে নিও। তো সবসময় আমি বলবো যে আপডেটেড ভার্সন যেটা থাকে, নর্মালি এটা আপডেট ভার্সন রয়েছে, এটা নিয়ে নিলেই তোমার জন্য হয়ে যাচ্ছে। সো অ্যান্ড দেন আমরা যদি একটা অ্যাপ যদি দেখতে চাই, আমাদের ফার্স্টে আমরা চেক করে নিব যে আগে আমাদের পাইথনটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। সেটা আমি তোমাদের দেখিয়েছি কীভাবে সেটা চেক করা হয়। সিম্পলি পাইথন লিখে একটা স্পেস দিয়ে 2টা মাইনাস সাইন দিয়ে ভার্সনটা লিখবা, এন্টার প্রেস করলেই পাইথনের ভার্সনটা চলে আসবে, যে কত ভার্সন তুমি নিয়েছো চেক করে তুমি চাইলে এরপর দেখতে পারবা। অ্যান্ড দেন আমরা যদি ওপেন করতে চাই, তো অ্যাপটা আমরা ওপেন করে নেব। আমরা এখানে এডিটটা করব, মূল এডিটটা আমরা এই অ্যাপের মধ্যেই করব। সো এখানে যদি আমরা খুব সিম্পলি যদি কোনো কিছু লিখতে চাই, আমরা ধরো কোনো কিছু আউটপুট দেখাতে চাইছি, কোনো কিছু যদি আমি আউটপুট দেখাতে চাই, এখানে আউটপুট দেখানোর জন্য আমাকে ডেকে নিতে হয় প্রিন্ট, ছোট হাতে দিয়ে লিখে আমরা, যেটা কেস সেন্সিটিভ, প্রিন্ট দিয়ে লিখে সিম্পলি কি প্রিন্ট করতে চাইছি সেটা বলে দিব। আমরা চাইলে ডাবল কোটেশনে দিতে পারি কিংবা সিঙ্গেল কোটেশনে দিতে পারি। ডাবল কোটেশন দিলেও আসবে, সিঙ্গেল কোটেশন দিলেও আসবে। প্রিন্টটা ছোটো হাতে দিবে এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিং বা আমি যে টেক্সটটা দেখাতে চাইতেছি সেই টেক্সটটা লিখব। কোনো ধরনের আলাদা করে লাইব্রেরি ফাংশন বা মেইন ফাংশন যেমনটা অনেকে সি বা C++ করে থাকো, এইভাবে কোনো প্রয়োজন হবে না। তো আমি সিম্পলি গেলাম, ধরো আমি প্রিন্ট লিখলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ডাবল কোটেশন দিয়ে ধরো আমি আমার এটা আমি দেখাতে চাইলাম, ইউনিক স্কুল এই কথাটা আমি দেখাতে চাইলাম। দেন ফার্স্ট ব্র্যাকেটে কী করে দিলাম, ক্লোজ করে দিলাম। সিম্পল এতটুকুই। লেখার পর তুমি সিম্পলি এখানে রান বাটনটা রয়েছে, রান বাটনে ক্লিক করলেও হবে। এখানে F5টা রয়েছে, এই যে দেখো এখানে তোমার আউটপুটটা অটোমেটেডভাবে চলে আসবে নিচে। এখানে আউটপুটটা কী হয়ে যাবে, চলে আসবে। সো এখানে ইউনিক স্কুল কথাটা চলে এসেছে, তবে এটা আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভেতরেই রাখবো। তো নর্মালি আমরা যখন কোনো প্রোগ্রামিং করি সবাই সবসময় হ্যালো ওয়ার্ল্ড এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তো সিম্পলি আমরা যদি এখানে কোনো কিছু প্রিন্ট করতে চাই পাইথন দিয়ে, আমরা প্রথমে কি লিখবো, প্রিন্ট কথাটা লিখবো, আর কিছুই না। তা আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা ধরো লিখলাম, আমি এটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি সিঙ্গেল কোটেশন দিয়েছি এবং সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লোজ করেছি। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে রান বাটন ক্লিক করলেও হবে, অথবা F5 ফাংশন কি 5 ক্লিক করলেও হয়ে যাবে। দেখো হ্যালো ইউনিক স্কুল হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা এভাবেই এসেছে। সো আজকে তাহলে আমরা কী কী জানতে পারলাম। তোনি অ্যাপটা ইনস্টল করার পর এই কোডটা এভাবে লেখার পর আমাদের
ডেটাটা এইভাবে এসেছে। ডাবল কোটেশনের ভিতরে লিখলেও হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলেও হবে। সো এই ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।